জগন্নাথের তুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর তুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় আর মাথা ঠিক রাখতে পারছেন না, না পারছেন প্রশাসনিক কাজ সামলাতে, না পারছে দলীয় কাজ সামলাতে। দুষ্টু লোকেরা কান পাতলেই মানে শোনা যাচ্ছে বা দুষ্টু লোকেরা বলা বলি করছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চেয়ার অর্থাৎ 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর পদে কে আসবেন তা নিয়ে কিন্তু এই মুহূর্তে লড়াই শুরু হয়ে গিয়েছে। না, এটা ভাববেন না যে ব্যানার্জি পরিবারের বাইরে তৃতীয় কেউ এটা দৌড়ে রয়েছে, সেটা কখনো সম্ভব নয়। ওই সেকেন্ড ইন কমান্ড এবং বর্তমান মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তাদের মধ্যে নাকি লড়াই শুরু হয়ে গিয়েছে। তার কারণ দুষ্টু লোকেরা, আবারও বলছি, বিজেপির দুষ্টু লোকেরা বলছে, কান পাতলে নাকি তারাও শুনতে পাচ্ছে কোথাও কোথাও থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারছেন না বলে আজকে গোটা রাজ্যে এইরকম অরাজক পরিস্থিতি এবং তৃণমূল কংগ্রেসের রাশও যেন কিছুটা আলগাও হয়ে আসছে এবং বিজেপি বা বিরোধী দল যেন এখানে একটু জায়গা পেয়ে যাচ্ছে। এর দায় এবং দায়ভার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই চাপাচ্ছেন সেকেন্ড ইন কমান্ড। আবারও বললাম, কোনো প্রমাণ নেই, দুষ্টু লোকেরা বলা বলি করছে, বিজেপির নেতৃত্বরা সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত লিখছেন। কিন্তু এটা সত্যি যে দেখুন, মানে মাথার ঠিক কার নেই সেটা আমি বলতে পারবো না, তবে দুজনেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সাংসদ বা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই যা যা করছেন তা নিয়ে তাদের যথেষ্টই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তো সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে মামলা টামলা চলছে, তিনি একেবারে প্রধান অভিযুক্ত হিসেবে রয়েছেন। তাছাড়াও 100 কোটির মামলা মুখ্যমন্ত্রীর নামে চেপে গিয়েছে। আপনারা প্রথমে যে বক্তব্যটা দেখিয়ে শোনালাম আপনাদের সামনে, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন কয়লার টাকা নাকি শুভেন্দু অধিকারীর হাত দিয়ে অমিত শাহের কাছে যায়, বিস্ফোরক অভিযোগ। যদি প্রমাণ করতে না পারেন তাহলে 100 কোটি টাকার কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর অন্যদিকে যদি ভাবেন যে আর একজন যিনি রয়েছেন, যিনি নিজেকে মুখ্যমন্ত্রীর জায়গায় ভাবার চেষ্টা করছেন, তিনি খুব ভালো কথা বলছেন, তাহলে পর্বের প্রথমেই যা দেখাবো হেসে কুল পাবেন না। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। ভারতের প্রধানমন্ত্রী এসেছেন, এখনো রয়েছেন এবং তিনি সিঙ্গুরে সভা করবেন। কিন্তু মালদাহেতে যে সভা করেছেন সেই সভায় যা জনপ্রিয়তা পেয়েছেন তিনি, যেভাবে ভিড়ে উপচে পড়েছে তা নিয়ে নাকি তৃণমূলের রাতের ঘুম উড়ে গিয়েছে। ঘুম উড়ে যাওয়ার অনেক কারণ রয়েছে, কিন্তু আমি ডিটেলে যাব না, আপনারা দিনভর লাইভ মিডিয়াতে সব শুনে নিয়েছেন। কিন্তু একটা ছোট ভিডিও আপনাদের সামনে দেখাবো, ভিডিওটা একটুখানি দেখে নিন। একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড একটা ছেলে, সে কিভাবে নরেন্দ্র মোদীর সভায় কত দূর থেকে কিভাবে আসছে সেটা একবার দেখুন। এবং কেন দেখাচ্ছি, ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পেরে যাবেন। একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, দেখুন। বাড়ি প্রতাপপুর, মোথাবাড়ি প্রতাপপুর টোটোতে। একাই না, কার সাথে? একাই। তুমি তো প্রতিবন্ধী, তো এভাবে মানে কষ্ট করে যাস। হ্যাঁ। মোদিজিকে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। কেমন কেন ভালো লাগে? ভালো লাগে, তাই জন্য দেখতেছি। হ্যাঁ। জয় শ্রীরাম। হাসান আলী। বাড়ি কোথায়? বাড়ি মোথাবাড়ি প্রতাপপুর সাহেবাজি পাড়া। দেখলেন, বুঝতে পারলেন? একজন সংখ্যালঘু ফিজিক্যালি চ্যালেঞ্জড একজন কিশোর, তিনি স্বীকার করলেন, সেই ছেলেটি স্বীকার করলো যে নরেন্দ্র মোদী জনপ্রিয়তা দেখে তিনি খুশি, তাই তিনি এসেছেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের। বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনার রাজ্যপাট কার্যত ওঠার উপক্রম। সংখ্যালঘুদের একটি বড় অংশ আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। এবং কান পাতলে এটাও শোনা যাচ্ছে সংখ্যালঘুদের বিব্রত করার জন্য নাকি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন রকমের তাদের নোটিশের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বিএলওদের হাত দিয়ে, এইরকমটাও কিন্তু অভিযোগ হিসাবে আসছে। যাই হোক, আমি আপনাদের সামনে আজকে যে কথা বলবো, মারাত্মক কিছু অভিযোগ। প্রথম কথা, আমি আপনাদের সামনে পুরোটা একবার দেখিয়ে নিই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে।
কেন মামলা করেছেন সেটা আপনাদের শোনাবো, কিন্তু মামলাতে তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন মামলার নাম্বার তিনি সব দিয়ে দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাজেশন দিয়েছেন যে আপনি দ্রুত আপনার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করুন, তার কারণ আপনাকে 100 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে, এবং এই 100 কোটি টাকার ক্ষতিপূরণ পেলে শুভেন্দু অধিকারী সেটা তিনি তার দাতব্য প্রতিষ্ঠানগুলিতে বিতরণ করে দেবেন বলে শুভেন্দু অধিকারী এটি বলেছেন। কিন্তু কেন বলেছেন আপনারা হয়তো অনেকেই জানেন, তাও আমি একবার মনে করিয়ে দেবো যারা জানেন না তাদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই রেডের পর গোটা দেশ জুড়ে তাকে নিয়ে এত ছিচিক্কার হয়ে গিয়েছিল, তিনি মাথা ঠিক রাখতে পারেননি, এবং শুধুমাত্র দল যখন প্রতিষ্ঠা করেছিলেন, যাদেরকে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন সেই তৃণমূল নেতাদের নয়, শুধুমাত্র এই টলিউডের কিছু উঠতি নেতাদের চমক দেওয়ার জন্য আশপাশে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিয়ে মিছিল করলেন, এবং সেই মিছিল থেকে এই অভিযোগটি করেছিলেন, যেটি এবার আপনাদের শোনাবো, এবার শুনুন। বিজেপিকে আমরা ভদ্রতা করি, তা না হলে মুখে বলবো না কি করা উচিত আপনারা জানেন। আমি আপনাদের বলি, আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় টাকা জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। শুনলেন, অমিত শাহর কাছে নাকি কয়লার টাকা পৌঁছায়, তাও আবার জগন্নাথের মাধ্যমে শুভেন্দু অধিকারীর হাত দিয়ে, তারপরে নাকি অমিত শাহের কাছে পৌঁছায়। এবার শুভেন্দু অধিকারী মামলা করেছেন, মানহানির মামলা। আশা করি তার প্রমাণ দেবেন। যদি প্রমাণ দিতে পারেন তাহলেও আমরা বুঝতে পারবো যে শুভেন্দু অধিকারী কয়লার টাকা পান কিনা। যদি না করতে পারেন তাহলে এটা বুঝতে পারবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে সত্যি কথা বলেন না, সেটা আলাদা ব্যাপার, সেটা তো আমরা জানি। কিন্তু বিষয় হচ্ছে যে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দলকে এবং নাম করে অনেকবার চোর চোর বলেছেন, কিন্তু কেউ একটা মানহানির মামলা আজ পর্যন্ত করতে পারেননি। এটা সব থেকে ডিফারেন্স। শুভেন্দু অধিকারী তবু ক্ষমতা রয়েছে, তিনি মানহানির মামলাটা করে দেখালেন। আজকে না অভিষেক বন্দ্যোপাধ্যায়, না মমতা বন্দ্যোপাধ্যায়, না অন্য কেউ তৃণমূল কংগ্রেসের মানহানির মামলাটুকু পর্যন্ত করতে পারলেন না। তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ তোলা হয় সেই নিয়ে একটা মানহানির মামলা পর্যন্ত করতে পারলেন না। এখান থেকেই কিন্তু সাধারণ মানুষের কাছে অনেকটা পরিষ্কার। আচ্ছা, এবার গতকাল আরো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। কি হয়েছে জানেন? মুখ্যমন্ত্রী বললাম না কি মানে কি করেছেন। আচ্ছা, তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস শুনিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, তিনি আবার একটা অদ্ভুত দাবি করে বসলেন, মানে হাসবেন না কাঁদবেন। তিনি বলছেন যে মানে মায়েরা যখন মারা যায়, তখন বাবাদের নাকি ওই চিতায় তুলে দেওয়া হতো আগে। মহিলারা মারা গেলে নাকি সেই চিতায় নাকি মানে পুরুষদের তুলে দেওয়া হতো, সতীদাহ প্রথা, সেটা নাকি বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়। এটা পতিদাহ প্রথা হয়ে গেল। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার শুনুন। আমি বুঝতে পারছি না, যত নির্বাচন এগিয়ে আসছে মাথা সব গন্ডগোল হয়ে যাচ্ছে। একবার শুনুন তো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি, তার নাম রামমোহন রায়। বিজেপির নেতারাই রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। শুনলেন? তাহলে চেয়ার নিয়ে কে মানে ইয়ে করবে? শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটা সামলে উঠতে পারছেন না। তো তিনি তো দায়িত্ব নেওয়ার আগেই এই সমস্ত উল্টো পাল্টা বকছেন। এ তো পতিদাহ হয়ে গেল, সতীদাহ হলো না। বলছেন সতীদাহ মুখে, আর বলছেন যে মায়েরা মারা গেলে জোর করে পুরুষদের নাকি চিতায় তুলে দেওয়া হতো। এ তো প্রথম শুনলাম এরকম। মানে এ তো ভুল করেও এত বড় ভুল বলা যায় না। কি হচ্ছে গন্ডগোল বুঝতে পারছি না। এর পরেও যেটা ঘটেছে আমি আপনাদের সামনে বলবো। গতকাল একটা ইন্টারেস্টিং দিন ছিল, সেটা হচ্ছে জলপাইগুড়ির কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের একটা উদ্বোধন ছিল, একটা নতুন ভবনের উদ্বোধন ছিল।
সেখানে কোন বিচারপতি না আসেননি? ভারতবর্ষের চিফ জাস্টিস সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে এই মুহূর্তের কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস, প্রাক্তন চিফ জাস্টিস, মেঘালয়ের চিফ জাস্টিস, উড়িষ্যার চিফ জাস্টিস, এইরকম সমস্ত আশপাশের রাজ্যের চিফ জাস্টিস থেকে শুরু করে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং সমস্ত বিচারপতিরা সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনভাইটেড ছিলেন। দেখুন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এবং তখন তিনি বন্দে ভারত, অমৃত এক্সপ্রেস, এই সমস্ত ট্রেনের যে কর্মসূচিগুলো নিলেন, বিশেষ করে প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গ থেকে চালু হলো কামাখ্যা গুয়াহাটি পর্যন্ত, পশ্চিমবঙ্গ থেকে শুরু হলো। কিন্তু তিনি সেখানে কোনো রাজনৈতিক বক্তব্য বললেন না, কোনো অ্যাগ্রেশন, এমনিও তার মধ্যে অ্যাগ্রেশন থাকে না, ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় এত মানে কি বলবো, মাথার কোন জায়গায় চলে গেছে, তিনি বিচারপতিদের সামনে বলছেন যে ডেমোক্রেসিকে রক্ষা করুন, এবং সেটা বলতে গিয়ে তিনি বলছেন যে এজেন্সিগুলো ধরপাকড় করছে, এজেন্সিগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে, এগুলোকে মানে আটকানোর আহ্বান জানালেন। তিনি বললেন যে সংবাদ মাধ্যমগুলো নাকি মানে কি বলবো, কোনো ঘটনা কনক্লুশনে আসার আগেই তারা ট্রায়াল বসিয়ে দিচ্ছে, এই নিয়ে সংবাদ মাধ্যমের ওপর তোপ ডাকলেন। এবং শুধু কি বডি ল্যাঙ্গুয়েজটাতে তিনি কথা বললেন, আপনারা একবার দেখুন। বিচারপতিদের সামনে একটা রাজনৈতিক মঞ্চ তিনি বানিয়ে ফেললেন। এর পুরো বিশ্লেষণে আসবো আপনাদের সামনে, কিন্তু তার আগে একবার দেখে নিন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। And my request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy. দেখলেন, মুখ্যমন্ত্রী এমন একজন ব্যক্তি যিনি নবান্ন থেকে যে ভাষায় কথা বলেন, বিধানসভা থেকে এই একই ভাষায় কথা বলেন, এবং বিচারপতিদের সামনেও একই ভাষায় কথা বলেন। তিনি কোনো কিছু বাজ বিচার করেন না। তিনি যেটা মনে করেন যে তিনি একই থাকবেন, বাকি সমস্ত বিচার ব্যবস্থা থেকে সবগুলোকে চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, তিনি যে অভিযোগ করলেন এজেন্সির বিরুদ্ধে, এমনকি সেখানে কেন্দ্রীয় আইনমন্ত্রী ছিলেন, বিজেপির কেন্দ্রীয় আইনমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, তা সত্ত্বেও এই সমস্ত অভিযোগগুলো তিনি করলেন। প্রথম কথা হচ্ছে, এগুলোর জন্য অন্য ফোরাম রয়েছে, সব ফোরামে গিয়ে আমি সবটা করতে পারি না। আর দেখুন, বিচারপতিরা তো এবার বুঝতে পারলেন যে এই যে কোন প্রশাসনের আন্ডারে একটা পশ্চিমবঙ্গ চলছে, এবার তো বুঝতে পারলেন। ভাবুন একবার যে ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন সাধারণ মানুষের বাড়ি গেছে, একবার বলতে পারবেন? কোন সাধারণ মানুষের বাড়ি গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা ওখানে মানে একেবারে হাত পা ছুড়ে এরম করে কথা বলছিলেন, রাজনৈতিক মঞ্চে যেমন কথা বলা হয় ওই রকম ভাবে কথা বলছিলেন। এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে তার যে এত ঘোরতর আপত্তি, তো তিনি বলতে পারবেন যে কোন সাধারণ মানুষকে ডিস্টার্ব করতে গিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? গিয়েছে তো তাদের রাজনৈতিক দলের লোকজনকে মানে জিজ্ঞাসাবাদ করতে বা তাদের রেড করতে, এবং সেখানে গিয়ে তো সফলও হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বুক ফুলিয়ে বলছেন, তো সেখানে গিয়ে তো সফলও হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে তো টাকা 26 কোটি টাকা না 30 কোটি টাকা তো পাওয়া গিয়েছিল। এছাড়াও তো বিভিন্ন জায়গায় রেড করে প্রচুর টাকা উদ্ধার করেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের কাছ থেকে, কিংবা অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে, অনেক কিছু অবৈধ কাগজ নথি উদ্ধার করা হয়েছে, ওয়েমার শিট উদ্ধার করা হয়েছে। তো এই সমস্ত হয়েছে, তো এগুলোকে তিনি বন্ধ করে দিতে চান, তাও আবার বলছেন বিচারপতিদের সামনে। আমার বক্তব্য হচ্ছে যে এরপরে ভারতের প্রধান বিচারপতি যেখানে উপস্থিত, এত বড় সুযোগ যখন পেয়ে গেলেন, সব বিচারপতি একসঙ্গে বুঝতে পারলেন যে একটা প্রশাসনিক প্রধান তিনি কিভাবে একটা মানে মঞ্চকে ব্যবহার করছেন এতটা অ্যাগ্রেসিভলি। তাহলে এই প্রশাসনিক প্রধান রাজ্যের মানুষের উপর কতটা অ্যাগ্রেসিভনেস ব্যবহার করে একবার কল্পনা করে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এত বড় অপরচুনিটি আর ভারতের কোনো মানে কি বলবো কোর্টের কাছে আর হবে না, তার কারণ সমস্ত কোর্টের জাজেরা ম্যাক্সিমাম ডিভিশন বেঞ্চ হয়,
কিংবা আরো বৃহত্তর বেঞ্চ হলে 4 বা 5 কোর্ট থাকে যারা বক্তব্য শুনতে পারেন। এটা সব থেকে বড় অপরচুনিটি ছিল, যেখানে প্রায় আমি জানি না সম্ভবত মানে 50 থেকে 100 জন মহামান্য জাজেরা ছিলেন, তার মধ্যে চিফ জাস্টিসরা ছিলেন সমস্ত রাজ্যের এবং দেশের। তারা সুযোগ পেলেন আজকে পশ্চিমবঙ্গে এমন একজন প্রশাসনিক প্রধান রয়েছে যিনি কোনো কিছু মানামানি নয়, একটা ভবন উদ্বোধন সরকারি অনুষ্ঠানে তিনি রাজনৈতিক কথা বলে গেলেন, আদ্যপ্রান্ত তিনি রাজনৈতিক কথা বলে গেলেন, এবং মানে সেখানে কেন্দ্রের মন্ত্রীও বসে রয়েছেন, তিনিও তো তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন রকমের এই যে মানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনতাই করে নেওয়ার পর শুনানির দিন কিভাবে হাইকোর্টে তৃণমূলের লিগাল সেলের মানে জমায়েতের ডাক দিয়ে ওই শুনানিটাকে ভন্ডুল করে দেওয়া হয়েছিল, সেইটাও আলোচনা হতে পারতো কোর্টের মধ্যে। সম্মানটা বাড়তো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের? বলুন একবার। যদি সেই দিন আলোচনা হতো, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেটি করলেন সেটা যদি আলোচনা হতো যে কিভাবে তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের লোকজন SMS করে জমায়েতের ডাক দিলেন এমন একটা কোর্ট রুমে, যেখানে একটা হাই ভোল্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনানি চলছে, একটা মানে রাজনৈতিক পরিবেশ তিনি কোর্ট রুমের মধ্যে সৃষ্টি করে দিচ্ছেন, এইটা যদি আলোচনা হতো তাহলে কি সুবিধা হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের? তিনি ভাবছেন যে একতরফা অন্য, আসলে তিনি কি জানেন যে অন্য কেউ, সবাই তো একটা নির্দিষ্ট ভদ্রতা বজায় রেখে এই দেশ শাসন করেন। তিনি ভাবেন যে আমার ওটা করার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই, বাকিরা ভদ্রতা দেখাবে, তারা ডেকোরাম মেনটেন করে আর করুক, তারা আইন মেনে চলা করুক, আমি করব না, আমি একা না করলে আর কি হবে, সবাই না করলে ঠিক আছে, ওরা করছে করুক, আমি একা করব না। আর দেখুন একজন রাজনৈতিক ব্যক্তি কন্টিনিউয়াসলি তিনি আইন ক্রমশ ভেঙে চলেছেন, অথচ আমাদের এতগুলো জাজ বসে রয়েছেন, কোন দিক থেকে 26,000 চাকরি চুরির বাতিলের ব্যাপারই বলুন, কয়লা গরু বালির কেলেঙ্কারি বলুন, কিংবা এই ইডি রেডের সময় ছিনতাই করে নেওয়া নথি বলুন, কোনো কেসেই কিন্তু কোনো কিছুই হচ্ছে না। সর্বশেষ ওই জন্যই দেখালাম যে 100 কোটি টাকার মামলা এ পর্যন্ত তার বিরুদ্ধে হয়েছে। শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে যেরকম মানে কোন রকম প্রমাণ ছাড়া বললেন, এই মামলারও পরিণতি আমরা দেখব, তাহলে বুঝতে পারবো আলটিমেটলি যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক কাজ করেও কোথাও গিয়ে আমাদের সংবিধানের বেড়া জালে তাকে আটকাতে পারছে কিনা। যদি না পারে তার মানে বুঝে যাব যে আইদার মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাগ্য যে হয়তো তিনি এমন একজনই ব্যক্তি ভারতের মধ্যে যে তিনি সবকিছু তাকে ছাড় দিয়েছে গোটা ভারতবর্ষ, এক্সেপশনাল তিনি, জানি না, রাষ্ট্রপতির এই পাওয়ার হয়তো থাকে আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাওয়ার রয়েছে। আর না হলে তো ভারতবর্ষে তো এরকম পসিবল নয়, এটা তো পসিবল নয়। দেশের প্রধানমন্ত্রী আসলেন, জনপ্রিয়তা একেবারে ভর্তি, কানায় কানায় উপচে পড়া মালদাহের ভিড়, সেই সময়ে জ্বলছে বেলডাঙ্গা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদী এসেছেন বলে কিছুটা তৎপরতা দেখিয়ে তারপরে তারা মানে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেন, বাকি দিনগুলো করলেন না। প্রধানমন্ত্রী হয়তো থাকবেন যতদিন ততদিন করবে, তারপরে আবার ওই একেবারে উচ্ছৃঙ্খল পরিবেশ করে রেখে দেবেন। যাই হোক, সর্বশেষে যে বক্তব্যটা বলে আজকে পর্বটা শেষ করবো সেটাও একটা খুশির খবর, সেটা অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি আপনাদের। আপনারা জানেন যে প্রথম দিন থেকে এসআইআর শুরু হওয়ার প্রথম দিন থেকে দুজন AERO, দুজন ERO আর একজন ডেটা এন্ট্রি অপারেটর, তারা বিভিন্ন রকমের মানে অনৈতিক কাজ করছিলেন এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম দিন থেকে। তখন প্রথমেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলেছিল যে এদেরকে কড়া শাস্তি ব্যবস্থা নিতে, সাসপেন্ড করতে এবং এদের বিরুদ্ধে FIR করতে। সেই টালবাহানা এখনো চলছে। শেষ পর্যন্ত গত পরশুদিন নবান্নের তরফ থেকে একটি চিঠি গিয়েছিল যে এদেরকে এত লঘু পাপে গুরুদণ্ড দিচ্ছেন কেন, এদের বিরুদ্ধে FIR করার আর্জিটা দয়া করে তুলে নিন। কিন্তু আমার কাছে যা খবর সেটা হচ্ছে নির্বাচন কমিশনের কাছ থেকে একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রিপোর্ট এসে গেছে DEOদের কাছে যে ভাই কোনো মার্সি না, একেবারেই বলছি এদের বিরুদ্ধে FIR করতে হবে, মানে FIR করতে হবে। এটা কেন আপনাদের সামনে বললাম? এটা বললাম যে নির্বাচন কমিশন এখানে অন্তত কোনো ঢিলেমি দেখাচ্ছে না। যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে, এটা মানে হচ্ছে যে ওপর তলা থেকে অন্তত তৃণমূল কংগ্রেসকে আর ফাঁকা মাঠে গোল দেওয়ার ব্যবস্থাটা কেউ করে রাখছে না। এইটাই সব থেকে আশার খবর, যে জন্য এই খবরটা দিয়ে আজকে পর্বটা আপনাদের সামনে আমি শেষ করার কথা মানে করছি, যে তৃণমূল কংগ্রেসকে ফাঁকা মাঠে গোল এবারের নির্বাচনে আর কাউকে দেওয়া হবে না। আপনারা অনেকেই আমার মতো সন্দিহান যে নির্বাচন আদৌ সুষ্ঠুভাবে হবে কিনা, তারও ব্যবস্থা ভেতরে ভেতরে হচ্ছে, সেই খবরও আমি জোগাড় করছি, আপনাদের সামনে বলবো। কয়েকটা খবর আমি পেয়েছি,
সেই খবরগুলো আপনাদের সামনে শোনাবো। অন্যান্য নির্বাচনের মতো এত খুল্লা নির্বাচন এবারে আর হবে না, এবারে অনেক পরিবর্তন হবে, একটু আশা ধরতে পারেন। তা না হলে তো বলেছি যে যদি দেখি যে একেবারে এরা আমাদের বোকা বানানোর চেষ্টা করছে, তাহলে আমরা ভোট দেবো না, সে তো অধিকার আমাদের আছে, বা কিংবা গেলে নোটাই ভোট দেবো বা যাবোই না, সে আমাদের ইচ্ছা, আমরা পরে ডিসাইড করব। কিন্তু এখনো ওই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে না, তার কারণ অনেক আশার খবর আসছে আমাদের কাছে, একটু শুধু ভ্যালিডেট করে আপনাদের সামনে আনবো। এনিওয়ে, আপনারা পাশে থাকুন, একটু সমর্থন করুন, একটু সাবস্ক্রাইব করুন। এখনকার মতো এখানেই।